সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটা কথাকে সামনে রেখে যে যুদ্ধটা শুরু হয়েছিল, মানবিক মর্যাদা যেটা মানুষকে মানুষ করে তোলে, সাম্যের আগুন তো সব দীর্ঘদিনের, এমন কোনো ধর্মগ্রন্থ পাবেন না যেখানে সাম্যের কথা বলা হয়। তারপর বৈষম্যের বিরুদ্ধে মানুষের আকুতিটা ছিল, সেই দাসপ্রথাতেও ছিল, সামগ্রভাতেও ছিল। বৈষম্যের বিরুদ্ধে মানুষ এক সাম্যের স্বপ্ন দেখেছে, যে কারণে এই গৃহজগতে সাম্য প্রতিষ্ঠা করতে না পারলেও অন্তত পরকালে সাম্য হবে। আমাদের সবার সামনে এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্তমান জেএসডি সভাপতি, বিপ্লবী নেতা জনাব আসাম আব্দুর রব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আমরা তালি দিয়ে সম্বর্ধনা জানাতে পারি। আসাম আব্দুর রব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রতন ভাই তার অসংখ্য বক্তব্য রাখবেন। যে কথা বলছিলাম যে জীবনের দৈর্ঘ্য দিয়ে তো সবকিছু মাপা যায় না। আমরা মেজর জলিলের জীবনের দৈর্ঘ্য ছিল মাত্র 47 বছর। দৈর্ঘ্যে বেশি দিন বাঁচলেই তিনি বড় মানুষ হন না। 47 বছরের জীবনেও তিনি আমাদের জীবনকে জাগাবার জন্য নানা ধরনের দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আমরা তার সম্পর্কে কয়েকটা বিষয় জানি। সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু তার পদ ছিল, মানে খেতাব ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম রাজবন্দী হয়েছিলেন তিনি, এবং স্বাধীনতার পরে তিনি বুঝেছিলেন যে অরক্ষিত স্বাধীনতা আসলে কোনো স্বাধীনতা নয়। এবং সেই যে নজরুলের কথা যদি আমরা মনে করি, নজরুল বলছেন না যে বলো কারো অধীনতা মানি না, বিদেশিরও না স্বদেশিরও না। এই বিদেশিরও না স্বদেশিরও না, ব্রিটিশদের যেমন অধীনতা মানি না, স্বদেশিদেরও কোনো অধীনতা মানি না। তারই একটা যোগ্য উত্তরসূরি হিসাবে কিন্তু স্বাধীনতার পরে এই কথাটাও তিনি বলেছিলেন যে কারো অধীনতা মানি না। স্বাধীনতার মতো পবিত্র জিনিস আমরা কারো কাছে অর্পণ করতে পারি না। ফলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধে সেই অপূর্ণ আকাঙ্ক্ষাকে পূর্ণ করবার জন্য স্বাধীনতার পরপরই জাসদ নামক যে দলটা প্রতিষ্ঠিত হলো, একদল বীরত্বপূর্ণ সংগ্রামে অংশগ্রহণকারী যৌবনোদ্দীপ্ত একদল মানুষের একটা কাফেলা তৈরি হলো। পৃথিবীর কোন দেশে এইরকম ইতিহাস আছে কিনা জানি না। দেশটা স্বাধীন হলো, কিন্তু স্বাধীন হওয়ার পরেই মানুষ বুঝতে পেল যে বিজয়ের কাছে হাতছাড়া হয়ে গেছে। ফলে আবার সেই বিজয়ের পতাকাটিকে তুলে ধরবার জন্য আবার নতুন করে লড়াইয়ের শপথ তাদের নিতে হবে। সেই শপথ নিতে গিয়ে যে পথে তারা ছিলেন অবিচল, সেই পথের বাঁকে বাঁকে হয়তো অনেক ক্ষেত্রে নানা ধরনের বিভক্তি এসেছে, নানা ধরনের বেদনাময় বিচ্ছেদ এসেছে, কিন্তু আমরা মনে করি সেই মুক্তির পথটা এখনো আমাদের অধরা আছে। সেই পথে আমাদের হাঁটতে হবে, সেই পথে চলতে হবে। সেই পথে সাহস যেমন খুব দরকার, সেই পথে সঠিকতা যেমন দরকার, সেই পথে একটা ধারাবাহিক লড়াইটাও দরকার। আমরা সেই বীরদের শ্রদ্ধার আসনে যেমন রাখতে চাই, ঠিক তেমনি বীরদের পদাঙ্ক অনুসরণ করে নিজেরও কিন্তু শ্রদ্ধেয় হতে চাই। আজকে মেজর জলিলের আমাদেরকে দেওয়ার কিছু নাই, কিন্তু মেজর জলিলের সংগ্রাম থেকে আমাদের কিছু নেয়ার আছে। সেই নেয়াটা যেন আমরা ভুলে না যাই। এদেশের শাসক গোষ্ঠী তাকে ভুলিয়ে দিতে চেয়েছে, কিন্তু জনগণ তাকে ভুলে নেয়। ঠিক তেমনি আমরা দেখেছি যে শাসক গোষ্ঠী জনগণের সংগ্রামের সাফল্যটাকে আত্মসাৎ করে, জনগণ বেদনার সঙ্গে তার অতীতের সংগ্রামের কথাটা আবার স্মরণ রাখে। এই যে আমরা 24শে জুলাইয়ের অভ্যুত্থানের কথা বলছি, এর আগে আরো দুটো অভ্যুত্থান হয়েছে। 1969-এর অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফল কৃষক এবং জনতাকে পেয়েছে। 1990-এর যে অভ্যুত্থান, তার ফল এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হয়েছিল। মানে এদেশের জনগণ লড়াই করে আর শোষকরা সেই লড়াইয়ের সমস্ত সাফল্য আত্মসাৎ করে। ফলে একদিকে লড়াইয়ের বীরত্ব আছে, আর একদিকে বিজয়ের হাত ছাড়া হয়ে যাওয়ার বেদনা আমাদের আছে। ফলে মেজর জলিল শুধু পদক পাননি, সেই বেদনা আমাদেরকে যতটা না বেদনা হতে করে, তার চেয়ে বড় কথা যে স্বপ্নের জন্য লড়াই করে গেলেন, সেই স্বপ্নটাকে যে পদদলিত করে আমাদের শাসক গোষ্ঠী তাদের শাসন পরিচালনা করে।
1971 সালের পরে বলা হলো যে বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের জিডিপি হচ্ছে $9 বিলিয়ন, আর 2024 সালে বলা হলো আমাদের জিডিপির পরিমাণ হচ্ছে $450 বিলিয়ন। 1972 সালে আমাদের মাথাপিছু আয় ছিল $110। 2024 সালে মাথাপিছু আয় হলো $2824। এমনকি আমরা যদি বলি যে 1972 সালে আমাদের খাদ্য উৎপাদন ছিল 1,10,00,000 টন, 2024 সালে গিয়ে দাঁড়ালো 4 কোটি টন। জনসংখ্যা বাড়লো দ্বিগুণ, খাদ্য উৎপাদন বাড়লো 3.5 গুণ। তারপরে তো দেশের 24% মানুষ তারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। যে দেশে $2,800 উপরে মাথাপিছু আয়, সেখানে কেন 12,000 টাকা বেতনের জন্য মজুরির জন্য শ্রমিকদেরকে জীবন দিতে হয়? তাহলে দেশ এগোচ্ছে, দেশের মানুষ তো পিছিয়ে পড়ছে। তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নামে যারা দেশকে লুটপাট করছে, সেই লুটপাটের বিরুদ্ধে যে একটা লড়াই করতে হবে। বিদেশি লুটপাটের বিরুদ্ধে লড়াই করবার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, দেশের সম্পদ লুটপাট প্রতিহত করবার জন্য আবার স্বাধীন দেশে অস্ত্র ধরেছিলেন। মেজর জলিল সেই জন্য আমাদের কাছে সাহসের একটা নাম। ফলে আজকেও আমাদের সম্পদগুলো লুটপাট হয়ে যায়, স্বপ্নগুলো লুটপাট হয়ে যায়, আমাদের বিজয়গুলো হাতছাড়া হয়ে যায়। সেই জায়গায় যে আহাজারিটা তৈরি হয়, যে বেদনা তৈরি হয়, সে বেদনাই শেষ কথা নয়। বেদনাকে বিক্ষোভে রূপান্তরিত করতে গেলে